নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। গত পরশু রবিবার 14ই মার্চ পশ্চিমবঙ্গ বিধানসভার আগামী নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হয়েছে, খবর আপনারা জানেন। এবারের ভোট 2 দফায় 23 ও 29 এপ্রিল। পশ্চিমবঙ্গের সঙ্গে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলে আরও 4 জায়গায় ভোট হচ্ছে, কিন্তু কোনো জায়গায় যে সম্ভাবনা নেই, যে প্রশ্ন ওঠেনি সে প্রশ্ন উঠেছে, সেই সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। আর সেটা হলো, পশ্চিমবঙ্গে কি এপ্রিলে এই ভোট আদৌ হতে পারবে? শুধু সামাজিক মাধ্যমে নয়, এই প্রশ্ন মেন স্ট্রিম মিডিয়ার অনেক পোড় খাওয়া রাজনৈতিক বিশ্লেষক পর্যন্ত তুলেছেন ও এখনও নির্ঘণ্ট ঘোষিত হওয়ার পরেও তুলছেন। এই তোলার কারণ সুবিদিত, তা হলো কম বেশি 70 লক্ষ নাম ইতিমধ্যে বাদ গিয়েছে 2025-এর ভোটার তালিকা থেকে। তারপরেও আছে আরও 60 লক্ষ নাম অ্যাডজুডিকেশনে, যারা ভোটার হবেন কিনা সেই প্রশ্নে ঝুলে আছেন বিচারকদের কাছে। যদিও 2026-এর চূড়ান্ত ভোটার লিস্ট বেরিয়ে গেছে ফেব্রুয়ারির 28 তারিখে। অ্যাডজুডিকেশনের এই 60 লক্ষের মধ্যে যারা পাশ করবেন তাদের নামের সাপ্লিমেন্টারি লিস্ট যখন যেমন ক্রমান্বয়ে বেরোবে দফায় দফায়, এবং তাদের তালিকাও ওই 28শে ফেব্রুয়ারির যে ফাইনাল তালিকা বেরিয়েছে তার সঙ্গে সাপ্লিমেন্টারি হিসেবে যুক্ত হবে। ধরে নেওয়া হবে যে তারাও ওই 28শে ফেব্রুয়ারির ভোটার লিস্টের অংশ, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি হচ্ছে ভোটার লিস্টের কাট অফ ডেট। আজ মার্চের 17 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো সাপ্লিমেন্টারি তালিকা বেরোয়নি। না বেরোবার বড় কারণ, যারা অ্যাডজুডিকেশনে ফেল করবেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা আপিল করার সুযোগ পাবেন অ্যাপেলেট অথরিটির কাছে। এই অ্যাপেলেট অথরিটি হবে ট্রাইব্যুনালস, এক নয় একাধিক ট্রাইব্যুনাল তৈরি হবে কত আবেদন আসছে তার ভিত্তিতে। এগুলো তৈরি করবেন কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করলেই যারা ফেল করবেন তারা ট্রাইব্যুনালে ছুটবেন, কিন্তু সেটা তো তৈরি হয়নি এখনও ট্রাইব্যুনাল, আর লিস্টও এখনও বেরোয়নি। কবে লিস্ট বেরোবে, কবে ট্রাইব্যুনাল হবে তার ঠিক নেই। কারণ ইতিমধ্যে শোনা যাচ্ছে প্রায় 14 লাখ মানুষের অ্যাডজুডিকেশন হয়ে গেছে এবং ফেলের সংখ্যা 5 লাখের ওপরে, মানে প্রায় 35%। এই রেশিওতে ফেলের সংখ্যা দাঁড়ালে 60 লাখে অন্তত কমপক্ষে 20 থেকে 21 লাখ মানুষের নাম বাদ যাবে। এদের 50% বা 10 লাখও যদি ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়, তাদের শুনানি করতে কয়েক বছর না হোক কয়েক মাস তো লাগবেই। তাহলে ভোট হবে কবে? দেশের আইন অনুযায়ী দেশের সব বৈধ নাগরিকের ভোট দেওয়ার অধিকার আছে, কিন্তু অন্যায়ভাবে তালিকায় বা ভুল করে তালিকায় কারণ নাম কাটা গেলে তাদের নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়া হয়ে গেল। এটা তো কখনোই মেনে নেওয়া যায় না। সেজন্যই প্রশ্ন উঠেছে, পশ্চিমবঙ্গের ভোট কি এই এপ্রিলে হতে পারবে, নাকি পরে কোনো এক সময়ে রাষ্ট্রপতির শাসনে এই ভোট হবে? কেন রাষ্ট্রপতির শাসন? কারণ 7ই মের মধ্যে নতুন সরকার ক্ষমতায়, নির্বাচনের পরে ক্ষমতা না নিলে আগের সরকার মমতা ব্যানার্জির সরকারের সেটা টাইম বার্ড হয়ে যাবে, ফলে রাষ্ট্রপতির শাসনে আসবে। খবর পাচ্ছি যে সিপিআইএম দল ও কংগ্রেস নাকি এই অ্যাডজুডিকেশনে থাকা মানুষদের নাগরিকত্বের ফয়সালার পর ভোট হোক, এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস দলও মনে মনে চায় এটা, কারণ তাদের বিশ্বাস এই 60 লাখের মধ্যে তাদের ভোট ব্যাংক মানে মুসলমানদের সংখ্যাটা খুব বেশি, এটা তারা জানে এবং তারা এটা জানেও সেটা, কিন্তু মুখে বলতে পারছে না কথা। কারণ সেটা বললে
আবার এই বার্তা যায় যে তারা মেনে নিচ্ছে রাজ্যে রাষ্ট্রপতির শাসন। সেটা তাদের পক্ষে আরও খারাপ পরিস্থিতি। তাই তাদের অবস্থা catch-22 সিচুয়েশন, জলে কুমির ডাঙায় বাঘ। কিন্তু খুব যুক্তিগ্রাহ্য এই প্রশ্ন যে 60 লাখ ভোটার অ্যাডজুডিকেশনে তবু ভোটের নির্ঘণ্ট প্রকাশ, নির্বাচনী আইন কি বলে, আর সবার বড় গণতন্ত্র কি বলে। আজ আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, যেটা পশ্চিমবঙ্গের নির্বাচনকে ঘিরে শুধু রাজনৈতিক বিতর্ক নয়, আইনি ও সাংবিধানিক প্রশ্নও তৈরি করেছে। প্রশ্নটা খুব সহজ। যখন বিপুল সংখ্যক মানুষের নাম ভোটার তালিকায় অ্যাডজুডিকেশনে ঝুলে থাকে, তখন নির্বাচন কমিশন বা কিভাবে ভোটের দিন ঘোষণা করে? আর তার থেকেও বড় প্রশ্ন, এটা কি আইনসম্মত এইভাবে ভোটের দিন ঘোষণা, নাকি গণতান্ত্রিকভাবে খুবই সমস্যাজনক? চলুন একবার বিষয়টা ভেঙে দেখি। ইতিমধ্যেই আপনারা জেনেছেন রাজ্যে 294টা আসনে ভোট হবে 2 দফায়, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। ফল প্রকাশের দিন 4 মে। আর তার জন্যে যে প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 6 এপ্রিল, আর দ্বিতীয় দফার জন্যে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 9 এপ্রিল। এখন আসি সবচেয়ে আলোচিত তথ্যটায়। পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসারের 28শে ফেব্রুয়ারির সরকারি প্রেস নোট অনুযায়ী ওই দিন ফাইনাল ইলেকটোরাল রোল প্রকাশিত হয়েছে। সেই নোটে বলা হয়েছে মোট ইলেক্টরের সংখ্যা রাজ্যে 6,44,52,609, কিন্তু এর মধ্যে 60,06,675টির নাম আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ প্রায় 60 লাখেরও বেশি মানুষকে ঘিরে সিদ্ধান্ত 28শে ফেব্রুয়ারিতে ঝুলেছিল। এখানেই সাধারণ মানুষের মনে প্রথম প্রশ্ন ওঠে, যদি এত বিপুল সংখ্যক নাম এখনো নিষ্পত্তি না হয়, তাহলে কি এই ভোটার তালিকাকে সম্পূর্ণ ধরা যায়? আর যদি সম্পূর্ণ না হয়, তাহলে সেই ভোটার তালিকার ভিত্তিতে ভোট করা যায় কি করে? এই জায়গায় সুপ্রিম কোর্টের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট এই ভোট সম্পর্কে আদালতে মামলা হয়েছিল। তাতে সুপ্রিম কোর্ট 28শে ফেব্রুয়ারির মধ্যে সেই মামলাটা করেছিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এসআইআরের বিরুদ্ধে। তো সুপ্রিম কোর্ট 28শে ফেব্রুয়ারির মধ্যে ফাইনাল রোল প্রকাশ করতে বলেছিল, যদিও পেন্ডিং অ্যাডজুডিকেশন তখনও থাকতে পারে, সেটাও বলেছিল। শুধু তাই না, সুপ্রিম কোর্ট আরও বলেছিল সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পথ খোলা থাকবে। অর্থাৎ আদালতের কাঠামোটা ছিল এইরকম, প্রথমে একটা ফাইনাল রোল প্রকাশ করো, পরে যাদের মামলায় মিটবে তাদের সাপ্লিমেন্টারি লিস্টের মাধ্যমে যুক্ত করো। এই সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নামটা আসবে যে ফাইনাল নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখের আগের দিন পর্যন্ত। এখন খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাহলে কি এর মানে অসম্পূর্ণ তালিকা দিয়েও ভোট করা যায় আর সেইভাবে ভোট হবে রাজ্যে? ভারতের নির্বাচনী আইন বলছে নির্বাচন চলে সেই ইলেকটোরাল রোলের ভিত্তিতে, যা ফর দ্য টাইম বিং ইন ফোর্স। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এইটাই চেয়েছিলেন। তিনি বলেছিলেন 26-এর ভোটটা হয়ে যাক 2025-এ, অর্থাৎ এসআইআর হওয়ার আগে যে ভোটার লিস্ট তৈরি হয়েছিল তার ভিত্তিতে হয়ে যাক। সুপ্রিম কোর্ট সেটা মানেনি। তাহলে ভারতের নির্বাচনী আইন তার মানে বলে যে নির্বাচন চলে একটা ইলেকটোরাল রোলের ভিত্তিতে, যা ফর দ্য টাইম বিং ইন ফোর্স আছে, অর্থাৎ এই মুহূর্তে যেটা কার্যকর বলে মেনে নেওয়া হয়েছে। এখানে আইন শতভাগ নিখুঁত তালিকা তৈরি করার কথা কিন্তু বলছে না, বলছে আইন অনুযায়ী কার্যকর তালিকা তৈরির কথা, আর সেইটাকেই মেনে নেওয়ার কথা। এই কারণেই নির্বাচন কমিশনের অবস্থানটা আইনের দিক থেকে কিন্তু বেআইনি নয়, এবং সেটা অদ্ভুত নয়। কমিশন বলছে 28শে ফেব্রুয়ারি রোল প্রকাশিত হয়েছে, সেটা কার্যকর রোল, পরে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলে সেটাও যোগ হবে। অর্থাৎ আইনের ভাষায় ভোটের প্রক্রিয়া চলতেই পারে, আইনে কোনো বাধা দিচ্ছে না। কিন্তু এখানেই বিতর্ক শেষ হয়ে যায় না, কারণ আইনিভাবে সম্ভব হওয়া আর গণতান্ত্রিকভাবে নিখুঁত হওয়া
এ দুটো এক জিনিস নয়। ধরা যাক কোনো মানুষ সত্যিই ওই কেন্দ্রের বৈধ ভোটার, কিন্তু অ্যাডজুডিকেশন, অ্যাপিল, ট্রাইব্যুনাল এই প্রক্রিয়া সময় মতো শেষ হলো না, তাহলে তিনি বাস্তবে ভোটাধিকার থেকে বঞ্চিত হলেন, তাই না? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আইনি ধারাটাতে। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট 1950 সেকশন 23/3 এই ধারা বলছে নমিনেশনের শেষ তারিখ পেরিয়ে গেলে এবং নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নতুন ইনক্লুশন, ডিলিশন, কারেকশন বা ট্রান্সপোজিশন এগুলো করা যায় না। অর্থাৎ আইন একটা কাট অফ ডেট ধরে নিয়েছে, যেটা সব আবেদন, সব আপত্তি, সব অ্যাপিল শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, এমন কোনো কথা আইনে বলেনি। এখানে সেই তারিখটা হলো কাট অফ 28শে ফেব্রুয়ারি। তার মানে খুব সহজ ভাষায় বিষয়টা দাঁড়ায় এমন, নির্বাচনী আইনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো কোন দিন পর্যন্ত নাম তোলা যাবে। সবাইকে ন্যায় বিচার দেয়া গেল কি গেল না সেটা আলাদা প্রশ্ন, কিন্তু ভোটের ক্যালেন্ডার আইনের চোখে কাট অফ ডেট মেনেই এগোয়। এই জন্যে আমরা বলছি অ্যাডজুডিকেশন যদি শেষ নাও হয়, অসমাপ্ত থাকে যদি, তাহলে ভোট আটকে যায় না, যাবে না। এটা শুনতে কঠিন লাগতে পারে, কিন্তু আইনের কাঠামো এমনই। এখন অনেকেই বলেন এমন তো আগেও হয়েছে, ভোটার তালিকায় নাম বাদ গেছে, ভুল হয়েছে। অনেকে অভিযোগ করেছেন এর আগের বার ভোট দিয়েছেন কিন্তু এবার তাদের নাম ইচ্ছাকৃতভাবে কেটে দেয়া হয়েছে, কারণ তারা শাসক দলের পক্ষে নয়। এবং শাসক দলের মানে রাজ্য সরকারের কর্মচারী যারা, তারাই তো এগুলো করে, এইসব নাম ভোটার লিস্ট আপডেশন করা। সুতরাং অনেকে অভিযোগ করেন ইচ্ছাকৃতভাবেও নাম বাদ দেওয়া হয়েছে। তবু সেই কারণে কোনো নির্বাচন হয়নি, কিংবা নির্বাচন সঙ্গে সঙ্গে বাতিল হয়েছে কি? কখনো হয়নি। এবার না হয় অন্যবার না হয় এক একটা বুথে হয়তো 10 জন কি 5 জন তাদের নাম পাওয়া যায় না, নাম কাটা হয়ে গেছে ভুল করে, তারা বেঁচে আছে। এবার নয় সংখ্যাটা বেশ বেশি, কিন্তু আইনের কাঠামোয় বেশি কম বলে কিছু নেই। সুপ্রিম কোর্টের একটা পর্যবেক্ষণ বলি। লক্ষ্মীচরণ সেন মামলার রায়ে বলা হয়েছিল, সুপ্রিম কোর্ট বলেছিল ইলেকটোরাল রোল রিভিশন একটি কন্টিনিউয়াস প্রসেস এবং রিভিশন চলতে থাকলেই লাস্ট পাবলিশড রোল অকার্যকর হয়ে যায় না। মানে 28শে ফেব্রুয়ারির তালিকা, তারপরে এত লোকের নাম অ্যাডজুডিকেশন আছে বলেই ওই 28শে ফেব্রুয়ারি যেটা লাস্ট পাবলিশ হয়েছে যে ইলেকটোরাল রোল, সেটা অকার্যকর হয়ে যায় তা নয়। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ থেকে একটা বড় নীতি বেরোলো যে নির্বাচন ব্যবস্থাকে অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখা যায় না, যাবে না। তাই কিছু ক্লেম বা অবজেকশন পেন্ডিং থাকলেই ভোট বন্ধ, এমন নিয়ম ভারতীয় আইনে কোথাও নেই। তবে এখানেই আরেকটা গুরুত্বপূর্ণ ভারসাম্য আছে। ভারতীয় সংবিধানের আর্টিকেল 329(b) সেটা বলছে নির্বাচন শুরু হয়ে গেলে সেটিকে চ্যালেঞ্জ করার প্রধান পথ হলো ইলেকশন পিটিশন। অর্থাৎ ভোটের আগে বা ভোট চলাকালীন আদালত সাধারণত পুরো নির্বাচন প্রক্রিয়া থামিয়ে দেয় না, দেয়নি কখনো, বরং ভোট হয়ে যাওয়ার পর নির্দিষ্ট আইনি পথে চ্যালেঞ্জ করতে হয়। সুতরাং কংগ্রেস বা সিপিএম যে আদালতে, হাইকোর্টে যাক বা সুপ্রিম কোর্টে, যেখানেই যাক না কেন, এই রাজ্যের ভোট 23 ও 29শে এপ্রিলেই হবে, এটা একেবারে লিখে নিতে পারেন। এখন বলছি সেই জায়গায় যেটা সাধারণ মানুষ সবচেয়ে বেশি জানতে চায়, যদি জেনুইন ভোটারদের একাংশ নাম তুলতে না পারেন, তাহলেও কি ভোট হয়ে যাবে? আইনগত উত্তর বলেছি, এতক্ষণ ব্যাখ্যা করলাম। হ্যাঁ, ভোট হয়ে যাবে, কারণ আইনের কাছে প্রশ্নটা হলো কার্যকর রোল কোনটা, কাট অফ ডেট কোনটা। তারপরে যদি কারোর নাম আসে, ওই নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত
তার আগের দিন পর্যন্ত নেওয়া হবে, তারপরে নয়। কিন্তু এখানে একটা দ্বিতীয় স্তরের প্রশ্ন আসে, ভোট হয়ে গেল, ঠিক আছে, তা বলে কি পরে কেউ আদালতে যেতে পারে না? অবশ্যই যেতে পারে। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট 1951 সেকশন 100 অনুযায়ী কিছু নির্দিষ্ট কারণে নির্বাচন বাতিল ঘোষণা করা যেতে পারে যদি আইন ভঙ্গ বা নন কমপ্লায়েন্স নির্বাচনের ফলকে ম্যাটেরিয়ালি এফেক্ট করে। এই ম্যাটেরিয়ালি এফেক্ট কথাটা খুব গুরুত্বপূর্ণ। মানে শুধু ত্রুটি হয়েছে এতেই হবে না, দেখাতে হবে যে সেই ত্রুটি ফলাফলে বাস্তব প্রভাব ফেলেছে। ধরা যাক এইবার একটা হাইপোথেটিক্যাল একটা কোয়েশ্চেন দিয়ে, পরিস্থিতি দিয়ে একটা আলোচনা করা যাক। ধরা যাক একটি কেন্দ্রে জয় পরাজয়ের ব্যবধান হয়েছে 1000 ভোটে। তারপরে সাপ্লিমেন্টারি লিস্টে এবার যেহেতু অনেক নাম আসছে, অনেক নাম বাদ যাচ্ছে, এক একটা কেন্দ্র থেকে 20,000, 30,000, 40,000, 50,000 পর্যন্ত নাম বাদ যাচ্ছে। তো ধরা যাক এই সাপ্লিমেন্টারি লিস্টে অ্যাডজুডিকেশনের পরে সেই কেন্দ্রে 3,000 জনের নাম উঠে গেল বা যুক্ত হলো। এখন প্রশ্ন যে পরাজিত প্রার্থী কি মামলা করতে পারবেন? তিনি যুক্তি দিতে পারেন, আমি তো হেরেছি 1000 ভোটে, কারণ আমার 3,000 সমর্থকের নাম অন্যায়ভাবে ভোটার লিস্ট থেকে কাটা হয়েছিল। এটি একটি আর্গুয়েবল গ্রাউন্ড, অবশ্যই। কেন? কারণ সংখ্যাগতভাবে 3,000 হলো, ওই 3,000 ভোটার যুক্ত হয়েছে আর হেরে গেছে 1000, ওই 1000-এর চেয়ে 3,000টা বেশি। সুতরাং হারের ব্যবধানের তুলনায় বাদ পড়া বা পরে যোগ হওয়া ভোটারের সংখ্যা বেশি, এই যুক্তি তুলে আদালতে যাওয়া যায়। এতে বলা যেতে পারে যে এক্সক্লুশন নির্বাচনের ফলকে প্রভাবিত করে থাকতে পারে। কিন্তু এখানেও একটা বড় কিন্তু আছে। আদালত তো শুধু অঙ্ক দেখে রায় দেয় না। পরে যে 3,000 নাম উঠেছে, যেটা এই ক্ষেত্রে বলা হয়েছে এই উদাহরণে, তার মানে এই নয় যে এই 3,000 জনের পুরোটাই সেদিন ভোট দিতে আসতেন বা সবাই হেরে যাওয়া প্রার্থীকে তাকেই ভোট দিতেন। তাই শুধু 3,000 বেশি 1,000 কম এই হিসেবে ফয়সালা হবে না। আরও একটা আইনি সমস্যা আছে এখানে। সুপ্রিম কোর্টের কিছু পুরনো অবস্থানে দেখা যায় ফাইনাল ইলেকটোরাল রোলকে ইলেকশন পিটিশনে ভেঙে ফেলা যায় না। অর্থাৎ পরে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলেই এই সিদ্ধান্তে পৌঁছানো যায় না যে আগের ভোটটা অবৈধ ছিল, বরং প্রমাণ করতে হয় এক্সক্লুশন ছিল বেআইনি, পদ্ধতিগত বা এমন মাত্রার যে ফল সত্যি বদলে যেতে পারত। এখানে একটা খুব জরুরি পার্থক্য মনে রাখতে হবে। একটা জিনিস হলো ভোট হওয়া যাবে কি যাবে না, আর একটা জিনিস হলো ভোট হয়ে যাওয়ার পর সেটাকে চ্যালেঞ্জ করা যাবে কি যাবে না। প্রথম প্রশ্নের উত্তরে আইন বলছে নির্বাচন হতে পারে, আর দ্বিতীয় প্রশ্নের উত্তরে আইন বলছে হ্যাঁ চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু উপযুক্ত প্রমাণ দিয়ে ইলেকশন পিটিশন করতে হবে। অর্থাৎ গোটা আলোচনার সার কথা দাঁড়াচ্ছে এই অ্যাডজুডিকেশন অসমাপ্ত থাকলেও শেষ প্রকাশিত ভোটার তালিকা এবং সময় মতো প্রকাশিত সাপ্লিমেন্টারি লিস্টের ভিত্তিতে এই নির্বাচন অবশ্যই হতে পারে, আর এবার তা হবেও। কিন্তু জেনুইন ভোটার বাদ পড়লেও তাতে নির্বাচন থেমে যায় না। বাদ পড়া, এক্সক্লুশন বা প্রসিডিওর ইরেগুলারিটি যদি পরে প্রমাণ করা যায় ও ফল প্রভাবিত হয়, তাহলে সেটা নির্বাচনী মামলার বিষয় হতে পারে, যেমন সাধারণভাবে হয়। এখন রাজনৈতিক দিকটা একটু দেখি। আইন হয়তো বলছে নির্বাচন করা যাবে, কিন্তু রাজনৈতিক আস্থা কি তাতে তৈরি হয়? যখন 60 লাখের বেশি নাম আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, যখন সাধারণ ভোটার, রাজনৈতিক দল, এমনকি প্রার্থীরাও ভাবতে বাধ্য আসল ইলেক্টোরেট তাহলে কারা? এই প্রশ্ন গণতন্ত্রে খুবই স্বাভাবিক। তাই এই বিতর্কের দুই দিক আছে। একদিকে নির্বাচন কমিশন বলতে পারে আমরা আদালতের নির্দেশ এবং কার্যকর রোলের ভিত্তিতে ভোট করছি। অন্যদিকে সমালোচকরা বলতে পারেন আইনগত পথ থাকলে গণতান্ত্রিক ন্যায্যতা নিশ্চিত হয় না। দুই দিকের মধ্যেই কিছু সত্যি আছে। তবে আমার মতে সবচেয়ে সৎ অবস্থান হলো এই কথা বলা, আইনত ভোট সম্ভব, কিন্তু এত মানুষকে বাইরে ঝুলিয়ে রেখে যে ভোট, সেটা বিতর্কহীন নয়। আর এই বিতর্কের প্রক্রিয়াগত বৈধতা আছে, কিন্তু গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা নির্ভর করবে
কত দ্রুত, কত স্বচ্ছ এবং কত জেনুইন ভোটারকে সময় মতো অন্তর্ভুক্ত করা গেল তার উপর। আর কেন সময় মতো অন্তর্ভুক্ত করা যায়নি, কই আরও তো 4টে রাজ্য এবং কেন্দ্রশাসিত প্রদেশে তাদের ভোটও তো হচ্ছে, সেখানেও তো উত্তরপ্রদেশে সেখানে তো 3 কোটির কাছাকাছি ভোটারের নাম বাদ গেছে। সরকার তো সেখানে ঠিকমতো ভোটার লিস্ট তৈরি করেছে। তাহলে এখানে যেটা করা গেল না, এর জন্য দায় কাদের ওপর? কারা? নিশ্চিতভাবেই রাজ্য সরকার তার জন্য দায়ী। এই বিষয়টা নিয়ে তাই আবেগ থাকতেই পারে, রাজনৈতিক মতও থাকতে পারে, কিন্তু আলোচনাটা হওয়া উচিত তথ্য, আইন এবং সংবিধানের ভাষা দিয়ে। কারণ ভোট শুধু ভোটের দিন নয়, ভোট শুরু হয় ভোটার তালিকা থেকে। উপসংহারে আসি এবার। আজকের আলোচনায় আমরা দেখলাম প্রথমত 28শে ফেব্রুয়ারির ফাইনাল রোল প্রকাশিত হয়েছে। 60,06,675 নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। দ্বিতীয়ত 23 ও 29 এপ্রিল ভোটের সূচি ঘোষণা হয়েছে এবং নমিনেশন ডেডলাইন ছিল 6 ও 9 এপ্রিল। তৃতীয়ত সেকশন 23/3 নমিনেশন ডেডলাইনের পরে রোলে ইনক্লুশন বা কারেকশন করা যায় না। চতুর্থত আর্টিকেল 329B এবং ইলেকশন লয়ের কাঠামো নির্বাচনকে আগে সম্পন্ন করতে দেয়, চ্যালেঞ্জ পরে ইলেকশন পিটিশনের মাধ্যমে করতে হবে। পঞ্চমত, সেকশন 100-এর অধীনে ফল ম্যাটেরিয়ালি এফেক্ট হলে পরে মামলা টেকসই হতে পারে। এই ছিল আজকের আলোচনা এবং আলোচনার মূল নিষ্কর্ষ বেরিয়ে এলো এই: পশ্চিমবঙ্গের ভোট পিছিয়ে যাচ্ছে না কোনো রকমেই। ঘোষিত তারিখেই ভোট হবে। আজ তো গতকাল তো বিজেপি তাদের ভোটার লিস্ট বার করেছে। ভোটার লিস্ট নয়, তাদের প্রার্থী তালিকার 144 জনের একটা লিস্ট বার করেছে। ভবিষ্যতে আরও বার হবে, অন্যান্য দল এখন সেভাবে বার করেনি। কত নাম অ্যাডজুডিকেশন বা ট্রাইব্যুনালে পেন্ডিং থাকলো, তাই সেই সংখ্যার কোনো গুরুত্ব নেই। রাজনৈতিক দলগুলো ওই কোর্টের দিকে না তাকিয়ে নিজেদের মাঠ তৈরি করার দিকেই এখন নজর দেওয়া উচিত। রাখছি, ধন্যবাদ।